অনেকেই আছেন বলেন যে আমাদের অতিরিক্ত ঘাম হয়, অর্থাৎ এক্সেসিভ সোয়েটিং হয়, হাতের তালু পায়ের তালু ভীষণভাবে ঘেমে যায়। তারা যখন অফিসে বা কোনো কাজকর্মের মধ্যে থাকেন, যখন লিখতে যান হাত ভীষণভাবে ঘেমে যায়, এমনকি যে পাতায় বা খাতায় তারা লিখছেন সেই খাতা পর্যন্ত ভিজে যেতে দেখা যায়। অনেক মানুষ অভিযোগ করেন যে তারা যখন খাবার খেতে বসেন তাদের মাথা ভীষণভাবে ঘেমে যায়, কপাল দিয়ে ঘাম টপকে পড়ে, এমনকি তাদের আন্ডার আর্ম ঘেমে যায়, সেই জায়গা থেকে ঘাম ঝরে, গোটা শরীরে অতিরিক্ত ঘামের সমস্যা হয়। আচ্ছা, এই ঘামটা কি? এই যে সোয়েটিং এর সমস্যা হয়, যেটা স্বাভাবিক, সেটা আমাদের শরীরের একটা ন্যাচারাল ফিনোমিনা, অর্থাৎ স্বাভাবিক এক্সক্রিয়েটরি সিস্টেম। যেমন আমাদের শরীরে প্রস্রাব হয় বা মল হয়, এইগুলো আমাদের শরীরের এক প্রকার বজ্র নিকাশি সিস্টেম, তেমনই কিন্তু ঘাম হওয়াটাও এক প্রকার বজ্র পদার্থ নিকাশি সিস্টেম, অর্থাৎ আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম। এর মাধ্যমে কি হয়, আমাদের শরীরে টেম্পারেচার রেগুলেট হয়, অর্থাৎ তাপমান নিয়ন্ত্রণ হয়। আর এটা কিভাবে হয়ে থাকে? আমাদের স্কিনের নিচে সোয়েট গ্ল্যান্ড থাকে, এই সোয়েট গ্ল্যান্ড থেকে কিন্তু ঘাম বের হয়। আর সোয়েট গ্ল্যান্ড থেকে কখন ঘাম বের হয়? যখন আমাদের শরীরের টেম্পারেচার অ্যাবনর্মাল হয়ে যায়, স্বাভাবিকের থেকে বেড়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এই সোয়েট গ্ল্যান্ডগুলো এই টেম্পারেচারটাকে সুন্দরভাবে মেনটেন করে এবং আমাদের ব্রেন থেকে নার্ভাস সিস্টেমের মাধ্যমে বার্তা বা মেসেজ আসে, যেটার মাধ্যমে কিন্তু এই সোয়েট গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা কাজ করে, আমাদের শরীর দিয়ে ঘাম বের হয় এবং শরীরের তাপমান স্বাভাবিক হয় বা ঠান্ডা হয়। তাই আমাদের শরীরে ঘাম হওয়াটা যেটা স্বাভাবিক, সেটা প্রয়োজনীয়, অর্থাৎ জরুরি বা দরকারি। সুতরাং আপনারা বুঝলেন, ঘাম হওয়াটা আমাদের শরীরের একটা সিস্টেমের মধ্যে পড়ে এবং ঘাম হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন এই ঘাম হওয়াটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত হবে, তখন সেটাকে আমাদের অ্যাবনর্মাল ভাবতে হবে এবং এর পিছনে কি কি কারণ আছে সেটা জানতে হবে। দেখুন, ঘাম যে হয় অতিরিক্ত, এর দুটো টাইপ থাকে। একটি হলো প্রাইমারি হাইপারহাইড্রোসিস এবং আরেকটি হলো সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। এর মধ্যে এই যে হাইপারহাইড্রোসিস কথাটা আছে, এর মধ্যে দুটো শব্দ আছে। একটা হচ্ছে হাইপার মানে অতিরিক্ত, আর হাইড্রোসিস মানে ঘেমে যাওয়া, অর্থাৎ অতিরিক্ত ঘেমে যাওয়া। প্রাইমারি যে হাইপারহাইড্রোসিস আছে, সেটার মধ্যে কারা পড়েন? যাদের জেনেটিক কারণ থাকে, যে তাদের দাদু বাবা মা অতিরিক্ত পরিমাণে ঘেমে যান, তাই তারা কিন্তু ঘেমে যান। এটা জেনেটিক কারণে হয়ে থাকে, বা তাদের সোয়েট গ্ল্যান্ড গুলো ঠিক সেই রকমই ওভার অ্যাক্টিভ থাকে, যে কারণে তাদের শরীরে অতিরিক্ত ঘাম হয়। আর একটি ব্যাপার হলো সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। এই সেকেন্ডারি হাইপারহাইড্রোসিসের মধ্যে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট বা মেজর কজ বা কারণ দায়ী থাকে, যে কারণে শরীরে অতিরিক্ত ঘাম হতে দেখা যায় এবং এক্ষেত্রে নানা রকম রোগের বিপদ সংকেত লুকিয়ে থাকে। এখন আমি আপনাদের বলবো যে আমাদের শরীরে কোন কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয়, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম হয়। এক নম্বর হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ সুগার। যাদের সুগারের সমস্যা আছে, ব্লাডের মধ্যে সুগার লেভেল বাড়া থাকে, সেই সমস্ত ক্ষেত্রে শরীরে অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। বা যাদের সুগার লেভেল ডাউন হয়ে যায় হঠাৎ করে, সেই সমস্ত ক্ষেত্রেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। তাই যদি সুগারের লেভেলটা স্বাভাবিক না থাকে, অ্যাবনর্মাল থাকে, বাড়া থাকে বা কমা থাকে, দুটোর ক্ষেত্রেই কিন্তু অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। দুই নম্বর হচ্ছে থাইরয়েডের সমস্যা। যাদের থাইরয়েডের সমস্যা আছে, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, দুটোর ক্ষেত্রেই কিন্তু শরীরে ঘাম হতে দেখা যায়। তিন নম্বর হচ্ছে যাদের শরীরে কোনো ইনফেকশন আছে, ইন্টারনাল ইনফেকশন আছে, যেমন ফুসফুসের কোনো ইনফেকশন, কিডনির কোনো ইনফেকশন বা লিভারের ইনফেকশন, যেটাতে হালকা হালকা টেম্পারেচার আসে বা জ্বর আসে, এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু শরীরে ঘাম হতে দেখা যায়। বিশেষ করে যাদের ক্ষেত্রে প্লুরেসি বা টিবি আছে, অর্থাৎ টিউবারকিউলোসিস আছে, সেই সমস্ত ক্ষেত্রে শরীর ভীষণভাবে ঘেমে যেতে দেখা যায় এবং এই ঘাম সব থেকে বেশি হয় রাত্রে বেলায়, যখন আপনি শুয়ে থাকবেন। অর্থাৎ আপনারা বুঝলেন যে টিউবারকিউলোসিসের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। যাদের নার্ভাস সিস্টেমের কোনো রোগ আছে, নার্ভের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও ঘাম হতে দেখা যায়। যারা টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, নার্ভাসনেস এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘামের সমস্যা হতে দেখা যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে বা রেড ব্লাড সেল কম আছে, তাদের ক্ষেত্রে সবসময় শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠা, সিঁড়ি ভেঙে উঠলে বা অল্প কাজ করলেই তারা হাঁপিয়ে যান বা ক্লান্ত হয়ে যান, শরীরের মধ্যে অলসতা কাজ করে। এমত অবস্থায় কিন্তু শরীরে অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। যাদের টেনশন এবং স্ট্রেস খুব বেশি অর্থাৎ হাই লেভেলে থাকে, সবসময় অ্যাংজাইটির মধ্যে থাকেন, ডিপ্রেশনের মধ্যে থাকেন, হাত পা কাঁপার সমস্যা থাকে, সবসময় ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা চলে, একটা ফিয়ার্স কাজ করে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শরীরে এক্সেসিভ সোয়েটিং অর্থাৎ অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। দেখবেন যারা ওভার থিঙ্কার্স আছেন, যারা সবসময় ফিয়ার্সের মধ্যে থাকেন, ভয়ের মধ্যে থাকেন, বাড়ির বাইরে বেরোতে ভয় পান, ডিপ্রেশনের মধ্যে থাকেন বা প্যানিক অ্যাটাকের সমস্যায় সবসময় ভোগেন, এই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু শরীরে অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। যারা প্যানিক অ্যাটাকের সমস্যায় ভোগেন বা অ্যাংজাইটিতে ভোগেন অতিরিক্ত পরিমাণে, সেই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে পাখা চলছে খুব জোরে বা এসির ঠান্ডার মধ্যে তারা থাকলেও তাদের শরীরে ঘাম হতে দেখা যায়, বা শীতকালে বা বর্ষাকালেও তাদের শরীরে খুব বেশি পরিমাণে ঘাম হতে দেখা যায়। আবার যাদের অনিদ্রার সমস্যা আছে বা ইনসোমনিয়ার সমস্যা আছে, সেই সমস্ত ক্ষেত্রেও শরীরে ঘামের সমস্যা হতে দেখা যায়। তো আপনারা কতগুলো মেজর ডিজিজের কথা জানলেন বা রোগের কথা জানলেন, যে রোগগুলোর কারণে আমাদের শরীরে এক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। তো এই যে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস আছে, যেগুলো রোগের কারণে হয়ে থাকে, এগুলোর জন্য অবশ্যই আপনাকে ফিজিশিয়ানের কাছে যেতে হবে। আপনার যে রোগটা আছে সেটাকে আগে সারাতে হবে, তবে এই অতিরিক্ত ঘামের সমস্যা কিন্তু যাবে। এইবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, যে আমাদের শরীরে কিছু ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয়ে যায়, যে কারণে অতিরিক্ত ঘাম হতে দেখা যায়, এবং 70 to 80% মানুষের মধ্যে এই কারণেই কিন্তু অতিরিক্ত ঘাম হয়, কোনো রোগের কারণে না বা প্রাইমারি যে হাইপার হাইড্রোসিস আছে সেই কারণেও না। তাদের শরীরে ভিটামিন, মিনারেলের মাত্রা কমে যেতে দেখা যায়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন ডি। বর্তমান সময়ে প্রায় 90% মানুষ সকালে রোদের মধ্যে ঘোরাফেরা করেন না, তাই তাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কমে যেতে দেখা যায়। প্রতিদিন সকালে অবশ্যই 30 থেকে 45 মিনিট শরীরটাকে হালকা খোলা রেখে সকালে যে রোদ আছে 10টা থেকে 11টার মধ্যে আপনাকে থাকতে হবে, ঘোরাফেরা করতে হবে, তবে কিন্তু আপনি শরীরে ভিটামিন ডি পাবেন, অর্থাৎ শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিকঠাক থাকবে। এই ভিটামিন ডি আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে পরিচালনা করতে, আমাদের শরীরে যে সোয়েটিং সিস্টেম আছে এর পিছনে যে নার্ভাস সিস্টেমটা কাজ করে এটাকে পরিচালনা করতে সাহায্য করে। তাই ভিটামিন ডি এর মাত্রা কমে গেলেও কিন্তু আপনার শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে। 2 নম্বরে আসছে ভিটামিন বি কমপ্লেক্স। যাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের মাত্রা কমে গেছে, যেমন ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন বি2 অর্থাৎ রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি12 অর্থাৎ সিয়ানোকোবালামিন, এই জাতীয় ভিটামিনগুলো যাদের শরীরে কমে গেছে, কারণ এই যে ভিটামিনগুলোর কথা বললাম বি গোষ্ঠীর, এই সবগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে পরিচালনা করে, আমাদের ব্রেনকে পরিচালনা করে। আর আমাদের নার্ভাস সিস্টেম যখন ওভার অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমরা স্ট্রেসের মধ্যে চলে যাব, টেনশনের মধ্যে চলে যাব, অ্যাংজাইটির মধ্যে চলে যাব, বা শেষে ডিপ্রেশন এবং প্যানিক অ্যাটাকের সমস্যার মধ্যে চলে যাব। আর এই ধরনের ভিটামিনগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে খুব সুন্দরভাবে পরিচালনা করে, স্মুথ রাখতে সাহায্য করে। তাই ভিটামিন বি আমাদের শরীরে কমে গেলে বা বি গোষ্ঠীর যে কোনো ভিটামিন কমে গেলে নার্ভাস সিস্টেম ক্রমশ দুর্বল হতে আরম্ভ করে, এবং আমাদের শরীরে কিন্তু এই কারণটার জন্য অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। যারা অতিরিক্ত ঘামেন, খুব বেশি পরিমাণে ঘামেন, যখন অতিরিক্ত ঘামেন সব থেকে গুরুত্বপূর্ণ যে ভয়ের কারণটা সেটা হলো আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়। তার সঙ্গে স্বাভাবিক যে সমস্যাগুলো আছে, যেমন আপনি অফিসে যেতে ভয় পান, সেই জায়গায় আপনি অতিরিক্ত ঘেমে যান, বা শরীর থেকে ব্যাড স্মেল বের হয়, হাত পা ঘেমে যায়, আচার অনুষ্ঠানে গিয়ে কোনো কিছু লেখালেখি করতে পারেন না, এই যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন আপনি, এইগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ঘাম হলে আমাদের ঘামের সঙ্গে সঙ্গে শরীর থেকে ম্যাগনেসিয়াম বেরিয়ে যেতে দেখা যায়। আর এই ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে গেলে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা হতে দেখা যায়। তাই আমাদের এক্সেসিভ সোয়েটিংকে বা অতিরিক্ত ঘামকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, এবং তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। ডাবের জল পান করুন, ঠান্ডা জাতীয় খাবার দাবার খান, সকালে ঠান্ডা জল দিয়ে ফ্রেশ হয়ে স্নান করুন,
এবং আপনি করতে পারেন কি, সবুজ যে শাক সবজি আছে, ফ্রুটস আছে, সিজনাল যে ফ্রুটস গুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন ডি অর্থাৎ ডেয়ারি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে খান। দুধ, দই, পনির, সয়াবিন এইগুলো খান। সিডস খেতে পারেন, যে কোনো প্রকার কাঁচা সিডস খেতে পারেন, সেগুলো থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। আর বি গোষ্ঠীর যে ভিটামিন গুলো আছে সেগুলো কিন্তু আপনি মাছ, মাংস, ডিম, সামুদ্রিক যে মাছগুলো আছে বা সি ফুড আছে এই সব থেকে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। সেগুলো আপনাকে অবশ্যই নিয়মিত খেতে হবে। শরীরে জল পানের পরিমাণ বাড়াতে হবে, 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করবেন। তবে প্রাইমারি যে হাইপার হাইড্রোসিস আছে এটা স্বাভাবিক, শরীরে স্বাভাবিক ঘাম হওয়াটা দরকার আছে। যদি অতিরিক্ত ঘাম হয় বা কোনো ডিজিজের কারণে আপনার শরীরে ঘাম হয় বা কোনো রোগের কারণে হয়, অবশ্যই কিন্তু আপনাকে একজন স্পেশালিস্ট বা ফিজিশিয়ানের কাছে যেতে হবে। সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে কি কারণে বা কোন রোগের কারণে আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে, সেটাকে নির্ণয় করে চিকিৎসা করলেই কিন্তু আপনার অতিরিক্ত ঘামের সমস্যা সেরে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে হাইপার হাইড্রোসিস অর্থাৎ অতিরিক্ত ঘামের কি কি কারণ আছে, এর স্বাভাবিক মেকানিজমটা কি কি আছে, কোন কোন রোগের কারণে হয়ে থাকে এবং কিভাবে এই অতিরিক্ত ঘামকে আপনি প্রিভেন্ট করবেন সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।